প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের অ্যাডজাস্টিং এন্ট্রি থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা বিগত প্রথম ক্লাসে এর ফর্মুলা শিখেছিলাম। আজকে আমরা কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং 2019 সালে যে অঙ্কটা এসেছে সেটা যদি আমরা একটু পড়ে দেখি। এখানে বলছে যে নিলয় লিমিটেড হ্যাজ দ্য ফলোয়িং অ্যাকাউন্ট ব্যালেন্সেস অ্যাট দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2018। 2018 সালে 31 ডিসেম্বর তারিখে নিলয় লিমিটেডের কিছু ব্যালেন্স দেওয়া আছে এবং বলছে যে প্রিপেয়ার নেসেসারি ক্লোজিং এন্ট্রি। এখান থেকে ক্লোজিং এন্ট্রি করতে বলছে। তো আমরা ক্লোজিং এন্ট্রির রুলসগুলো যদি জানি, আমরা বিগত ক্লাসে ক্লোজিং এন্ট্রির একটা অঙ্ক করেছিলাম। তো ক্লোজিং এন্ট্রির প্রথম 4টা এন্ট্রি হয়। তো প্রথম এন্ট্রিটা হচ্ছে যে অল ইনকাম বা রেভিনিউ ডেবিট এবং ইনকাম সামারি ক্রেডিট। যেহেতু সমস্ত প্রকার রেভিনিউ ডেবিট হবে এবং ইনকাম সামারি ক্রেডিট হবে, তো আমরা যদি অঙ্ক থেকে দেখি যে প্রথমে আছে সার্ভিস রেভিনিউ টাকা 90,000, ইন্টারেস্ট রেভিনিউ আছে 5,000 এবং কমিশন রেভিনিউ আছে 10,000। মানে এখানে 3টা রেভিনিউ আছে। তাহলে আমরা 3টা রেভিনিউকে ডেবিট করব এবং ইনকাম সামারিকে ক্রেডিট করব। আচ্ছা, তাহলে সেটাই আমরা করেছি। দেখেন, সার্ভিস রেভিনিউ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট এবং কমিশন রেভিনিউ ক্রেডিট, এবং এই তিনটাকে যোগ করে আমরা ইনকাম সামারিকে কি করেছি? ক্রেডিট করেছি। তাহলে ইনকাম সামারি এখানে আমরা ক্রেডিট করেছি কত? 1,05,000 টাকা। এই তিনটাকে যোগ করলে 1,05,000 টাকা হয় এবং আমরা কারণ লিখে দিব। কারণ জাবেদা যেখানেই জাবেদা সেখানেই কারণ। কারণ না লিখলে আপনারা হাফ মার্ক পাবেন। তো কারণটা খুবই গুরুত্বপূর্ণ, তো কারণ লিখতে ভুল করবেন না। তো এরপরে জাবেদা যদি আমরা করি, জাবেদা হচ্ছে ইনকাম সামারি ডেবিট এবং অল এক্সপেন্স ক্রেডিট। অল এক্সপেন্স বলতে যতগুলো এক্সপেন্স আমার দেওয়া আছে সবগুলোকে আমাদের ক্রেডিট করতে হবে। তো আমরা যদি এখানে অল এক্সপেন্স ক্রেডিটে দেখি, তো প্রথমেই আছে স্যালারিজ এক্সপেন্স 60,000, ইউটিলিটি এক্সপেন্স 15,000, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 12,000। তো আমাদের এখানে আমরা মোট 3টা এক্সপেন্স পেয়েছি। তো আমরা ইনকাম সামারিকে ডেবিট করব, বাট টাকা লিখবো না, টাকা পরে লিখবো আমরা। তো প্রথম আমরা স্যালারিজ এক্সপেন্সকে ক্রেডিট করি, ইউটিলিটিজ এক্সপেন্সকে ক্রেডিট করি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে ক্রেডিট করি। তো আমরা এগুলাকে ক্রেডিট করে দিলাম এবং এই সবগুলোকে যোগ করে আমরা ডেবিট করব। সবগুলোকে যদি আমরা যোগ করি, যোগ করলে হয় 87,000 টাকা। তো আমাদের ইনকামের জাবেদা এবং এক্সপেন্সের জাবেদা কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তীতে আমরা কি করব? এর পরবর্তীতে আমরা ইনকামের জাবেদা দেব, নেট ইনকাম। নেট ইনকাম কিভাবে হয়? আমার যত আয় হয়েছে, তাহলে আমাদের আয় হয়েছে কত? 1,05,000 এবং আমার ব্যয় হয়েছে কত? 87,000। তাহলে আমাদের কি হয়েছে? আয় হয়েছে। কারণ 1,05,000 টাকা ইনকাম থেকে যদি 87,000 টাকা আমরা বাদ দিই, তাহলে অবশ্যই আমাদের আয় থাকে। তো সেই জাবেদাটা আসলে আমরা এখানে দেখাবো যে ইনকাম সামারি ডেবিট এবং ক্যাপিটাল নিলয় ক্রেডিট। কি করব আমরা? এই টাকা থেকে এই টাকা বাদ দিব, বাদ দিলে আমাদের আসলে নেট ইনকামের জাবেদা হয়ে যাবে। খুব সহজই একটা অঙ্ক। এরপর আমরা অঙ্কে দেখব যে আমাদের অঙ্কে আসলে কোনো ড্রয়িং আছে কিনা। যদি আমাদের ড্রয়িং থাকে তাহলে আমাদের কি করতে হবে? ড্রয়িং এর জাবেদা দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অঙ্কের ড্রয়িং আছে। এই যে ড্রয়িং নিলয় টাকা 8,000। তাহলে আমরা ড্রয়িংটা পেয়ে গেলাম। তাহলে ড্রয়িং এর জাবেদাটা কি? ড্রয়িং এর জাবেদা হচ্ছে ক্যাপিটাল ডেবিট, ড্রয়িং ক্রেডিট। আমাদের মূলত এই 4টা জাবেদাই হচ্ছে ক্লোজিং এন্ট্রিতে দেখাতে হয়। তো আমরা প্রথম ইনকামের জাবেদা দিয়েছি, তারপর এক্সপেন্সের জাবেদা দিয়েছি, তারপর নেট ইনকামের জাবেদা দিয়েছি। এখন আমরা ড্রয়িং এর জাবেদা দিব, ক্যাপিটাল নিলয় ডেবিট এবং ড্রয়িং ক্রেডিট। তো ড্রয়িং এ ছিল আমাদের আসলে 8,000 টাকা, আমরা 8,000 টাকা দেখাই দিলাম। এইভাবে আসলে এইসব অঙ্কের ক্লোজিং এন্ট্রির সমাধান হয়। আর ক্লোজিং এন্ট্রি বিপার্টে খুবই বেশি পরিমাণে আসে। আপনারা একটু প্র্যাকটিস করলে খুবই সহজ অঙ্ক, খুব সহজেই পারবেন। চলুন আমরা পরবর্তী অঙ্কে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং 2019 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। আমরা যদি এখান থেকে পড়ে দেখি, দ্য ট্রায়াল ব্যালেন্স অফ ফায়াদ লিমিটেড আর অ্যাজ ফলোজ। এখানে জানুয়ারি 31, 2018 সাল তথ্য দেওয়া আছে, তার মানে এখানে এক মাসের তথ্য দেওয়া আছে। তো আমরা যদি এই অঙ্কটা দেখি যে কি করতে বলছে, যে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2018। তার মানে আপনাকে শুধু জানুয়ারি মাসেরই এন্ট্রি দিতে বলা হয়েছে। তো আমরা প্রথমে দেখি যে আছে কি কি আছে। সার্ভিস রেভিনিউ আছে, তারপর প্রিপেড রেন্ট আছে 4 মাসের, নোটস পেয়েবল আছে, আনআর্নড রেভিনিউ আছে। তো আমরা একদম শুরু থেকে যদি অঙ্কটা পড়ি, যে অ্যানালাইজ দ্য রিভিলস দ্য ফলোয়িং এডিশন ডাটা পার্টেনিং অফ দিস অ্যাকাউন্ট। তো প্রথম এন্ট্রিটা যদি আমরা পড়ি, বলছে যে আনএক্সপায়ার্ড রেন্ট ফর 3 মান্থ। আনএক্সপায়ার্ড মানে কি? মেয়াদ অনুত্তীর্ণ। এক্সপায়ার্ড মানে হচ্ছে মেয়াদ
উত্তীর্ণ। তাহলে আনএক্সপায়ার্ড মানে কি? মেয়াদ অনুত্তীর্ণ, মানে এই 3 মাসের রেন্টের মেয়াদ উত্তীর্ণ হয়নি। তো আমরা যদি প্রাথমিকভাবে দেখি যে আমাদের প্রিপেড রেন্টটা সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। আমরা প্রথম ক্লাসে রুলস শিখছিলাম কি, কোনো সম্পদ যদি কোনো হিসাব যদি প্রাথমিকভাবে সম্পদ হিসাবে লিপিবদ্ধ করা হয়, তাহলে আমাদের কিসের এন্ট্রি দিতে হবে? খরচের এন্ট্রি দিতে হবে। তার মানে কি, খরচের এন্ট্রি প্রথম শুরু হবে কি দিয়ে? রেন্ট এক্সপেন্স দিয়ে। তাহলে আমরা জাবেদাটা দেখি যে রেন্ট এক্সপেন্স, এখানে রেন্ট এক্সপেন্সকে আমরা ডেবিট করেছি এবং প্রিপেড রেন্টকে আমরা ক্রেডিট করেছি। কেন? কারণ যদি প্রাথমিকভাবে সম্পদ থাকে তাহলে আমাদের কিসের জাবেদা দিতে হবে? খরচের জাবেদা দিতে হবে। তাহলে রেন্টের খরচের জাবেদা হচ্ছে রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট। আচ্ছা, এরপর এখন দেখবো আমরা টাকা কত হবে। তাহলে আমাদের, আপনি কিসের এন্ট্রি দিয়েছেন? খরচের। তাহলে টাকাও হবে কিসের? খরচের। তাহলে আমাদের রেন্টটা দেওয়া হয়েছিল কয় মাসের? রেন্টটা দেওয়া হয়েছিল 4 মাসের। কিন্তু 4 মাসের ভিতরে মেয়াদ উত্তীর্ণই হয়নি 3 মাসের। তার মানে তাহলে মেয়াদ উত্তীর্ণ হয়েছে কয় মাসের? মেয়াদ উত্তীর্ণ হয়েছে 1 মাসের। আর আমরা যেহেতু অঙ্কও করতেছি 1 মাসের, তাহলে মেয়াদটা উত্তীর্ণ হয়েছে কয় মাসের? 1 মাসের। তাহলে আমরা কি করব? এই টাকাকে আমরা 4 দিয়ে ভাগ দিব, 1 দিয়ে গুণ দেব, যেহেতু আমাদের 1 মাস দেখাতে হবে। তাহলে সেটাই করেছি, 4 দিয়ে ভাগ দিয়েছে, 1 দিয়ে গুণ দিয়েছে, আমাদের টাকা হয় 5000 টাকা। ওকে, এর পরবর্তী যদি আমরা পরবর্তী এন্ট্রিতে যাই, এখানে বলছে যে the notes payable is a 6-month 10% note issued on January 1, 2018। এখানে একটা নোট পেয়েবল ইস্যু করা হয়েছে যেটা সুদের হার হচ্ছে 10% এবং এই নোটটা হচ্ছে কয় মাসের? 6 মাসের। তো এই যে নোটটা হচ্ছে কয় মাসের? 6 মাসের। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল রাখবেন, নোটের মেয়াদ আমার 6 মাস থাক, 1 বছর থাক, 9 মাস থাক, 10 মাস থাক, যাই থাক না কেন, আমাদের সুদ ধরতে হবে অঙ্ক অনুযায়ী। আমাদের অঙ্ক হচ্ছে কয় মাসের? 1 মাসের। তাহলে আমরা সুদ দেখাবো কয় মাসের? 1 মাসের। তার মানে 1 মাসের সুদ আমার বকেয়া রয়েছে। তো খরচ বকেয়ার একদম সহজ একটা নিয়ম আমরা বলি যে খরচ বকেয়ার যে খরচ বকেয়া রয়েছে তার এক্সপেন্সকে আমরা ডেবিট করব এবং তার পেয়েবেলকে আমরা ক্রেডিট করব। যে ধরনের খরচ থাক, স্যালারিজ থাক, ওয়েজেস থাক, ইন্স্যুরেন্স থাক, রেন্ট থাক, যেটাই থাক, যদি বকেয়া থাকে তাহলে আমরা কি করব? ওই খরচের এক্সপেন্স ডেবিট এবং ওই খরচের পেয়েবেল ক্রেডিট। তো আমরা এখানে খরচের নাম হবে কি, যেহেতু আপনাকে নোট ইস্যু করা হয়েছে এবং এটা সুদ বকেয়া আছে, তাহলে নোট পেয়েবেল সুদ বকেয়া, তাহলে সুদটা হচ্ছে বকেয়া, তাহলে সুদটা হচ্ছে হিসাবের নাম। তাহলে আমরা লিখব ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবেল ক্রেডিট। টাকা ছিল 40,000 এবং সুদের হার হচ্ছে 10% এবং আমরা বলেছি যে নোটের মেয়াদ যাই থাক না কেন আমাদের সুদ হচ্ছে কি, অঙ্ক অনুযায়ী নিতে হবে। তাহলে এই অঙ্কটা হচ্ছে কয় মাসের? 1 মাসের। তাহলে আমাদের সুদ বকেয়া কি কত মাসের? 1 মাসের। তাহলে আমরা কি করব? 12 দিয়ে ভাগ দিব এবং 1 দিয়ে গুণ দেব, তাহলে আসে 333 টাকা। এই ছিল আসলে সেকেন্ড এন্ট্রির সমাধান। তো আমরা যদি পরবর্তী অন্য একটা এন্ট্রি করার চেষ্টা করি, দেখি কি বলছে যে 5 কাস্টমার পেইড ফর দ্য কোম্পানি 6 মান্থ সার্ভিস প্যাকেজিং অফ টাকা 18,000 বিগিনিং ইন জানুয়ারি, দিস কাস্টমার ওয়ার সার্ভ ইন জানুয়ারি। মানে 5 জন কাস্টমার আমাকে অগ্রিম পরিশোধ করেছে, কিন্তু এদেরকে শুধুমাত্র জানুয়ারি মাসে সেবা দেওয়া হয়েছে। তো আমাদের যদি অগ্রিম পরিশোধ করে থাকে তাহলে আমাদের আসলে দেখতে হবে যে অগ্রিম পরিশোধটা কতদিনের জন্য করেছে। এই যে 90,000 টাকা করেছে, অগ্রিম পরিশোধটা করেছে কতদিনে? 90,000 টাকা। এটা 6 মান্থের জন্য। বাট আমাদের তো আমরা শুধুমাত্র জানুয়ারি মাসেই সাব করেছি। তো শুধুমাত্র জানুয়ারি মাসে যদি আমরা এটা সাব করে থাকি তাইলে আমাদের জানুয়ারি মাসেরটাই হচ্ছে আয় হয়ে গেছে, কারণ আনআর্নড রেভিনিউ আমরা জানি হচ্ছে দায়। আনআর্নড রেভিনিউটা কি? দায়। কেন দায়? কারণ এটা আমরা সেবা এখনো দেইনি, আমাদের এটা দায় আকারে পড়ে আছে। তো আনআর্নড রেভিনিউটা যদি দায় আকারে পড়ে থাকে তাহলে আমাদের প্রাথমিকভাবে আমরা এটাকে দায় হিসেবেই লিপিবদ্ধ করেছি। তাহলে এখন আমাদের কিসের জাবেদা দিতে হবে? এখন আমাদের কিসের? আয়ের জাবেদা দিতে হবে, কারণ আমরা জানি সম্পদ থাকলে খরচের জাবেদা দিতে হয়, আবার দায় থাকলে আয়ের জাবেদা দিতে হয়। তাহলে এটা দায় আকারে লিপিবদ্ধ আছে, এখন আমাদের কিসের? আয়ের জাবেদা দিতে হবে। তাহলে আয়ের জাবেদা দিলে আয়কে যদি আপনি ক্রেডিট করেন তাহলে তো আয় হয়ে যাবে। তাহলে আমরা কি করব? সার্ভিস রেভিনিউকে ক্রেডিট করব। কত টাকা সেটা আমরা পরে আসি, কারণ আমরা 6 মাসের প্যাকেজ দিয়েছি। কয় মাসের? 6 মাসের। 6 মাসের প্যাকেজ দিয়েছি, 6 মাসে টাকা দিয়েছি কত? টাকা পেয়েছি হচ্ছে 90,000। কিন্তু আপনার তো শুধু জানুয়ারি মাসের অঙ্ক করতে হবে। তাহলে জানুয়ারি মাস কি? 1 মাসের। তাহলে
এই 90,000 যদি 6 মাসের হয়, আপনি 1 মাসে কিভাবে বের করবেন? 6 দিয়ে ভাগ দিবেন, 1 দিয়ে গুণ দিবেন, একদম সিম্পল। তো আমরা সেটাই করেছি যে সার্ভিস রেভিনিউকে আমরা 6 দিয়ে ভাগ দিয়েছি এবং 1 দিয়ে গুণ দিয়েছি। তো এখন কথা হচ্ছে, তাহলে আয় যদি বাড়ে তাহলে তো আয় ক্রেডিট হবে। তো এই জন্য আমরা আয়কে কি করেছি? ক্রেডিট করেছি। কিন্তু একই ধারে আমাদের দায় কমে যাবে। একই ধারে কি হবে? দায় কমে যাবে। তাহলে আমরা জানি দায় কমলে কি হয়? দায় কমলে ডেবিট হয়। যদি রুলসগুলো না দেখে থাকেন, অবশ্যই রুলসগুলো দেখে এসে অঙ্ক করলে অতি সহজ অঙ্ক বুঝতে পারবেন। তাহলে আমাদের দায় কমলে কি হয়? দায় কমলে ডেবিট হয়। এই জন্য আমরা দায়কে ডেবিট করেছি এবং আয় বাড়লে ক্রেডিট হয় এবং আয়কে আমরা ক্রেডিট করেছি। তো এই ছিল এইটার সমাধান। এরপর যদি আমরা পরের এন্ট্রিটায় চলে যাই, বলছে ফায়াদ লিমিটেড রেন্ডার্ড আদার কাস্টমার বাট আনবিল্ড অন জানুয়ারি 31, 2018, টোটাল 7,000। এখানে আসলে আমাদের আয় হয়েছে, কিন্তু আমরা টাকাটা পাইনি, বিল করে দিয়েছি। তার মানে আমরা টাকাটা পাবো। তাহলে আমরা যদি কারো কাছে টাকা পাই তাহলে অবশ্যই দেনাদার বাড়ে। তাহলে দেনাদার কি? সম্পদ। সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। এই জন্য আমরা কি করেছি? অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করব। এই যে আমরা সেটা করেছি, অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা ডেবিট করেছি। এরপর যেহেতু বিল করেছি, টাকা পাবো, আমাদের প্রতিষ্ঠানের জন্য লাভ, তাহলে আয় বাড়বে, তাহলে সার্ভিস রেভিনিউ আমরা ক্রেডিট করব। এই ছিল আমাদের অঙ্কের সমাধান। চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। এখন আমরা যদি ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং 2017 মডিফাইড যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করি। তো শুরুতেই আমাদের বলেছে যে সোহেল কোম্পানি অ্যাকুমুলেট দ্য ফলোইং অ্যাডজাস্টমেন্ট ডাটা অ্যাট ডিসেম্বর 31, 2011, ইন্ডিকেট টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট, প্রিপেড এক্সপেন্স, আনআর্ন রেভিনিউ, অ্যাক্রুড এক্সপেন্স। এই অঙ্কটার মেইন কাজটাই হচ্ছে আসলে আপনাকে নিচে যে হিসাবগুলো দেওয়া আছে, এটা কোনটা কোন হিসাব, টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট মানে কোনটা কোন হিসাব সেটাকে ইন্ডিকেট করতে হবে, মানে নির্দেশ করতে হবে। একদম সোজা অঙ্ক। তারপর মাঝে মাঝে আসে আপনাদের সুবিধাতে এটা দিয়ে রাখলাম, সার্ভিস প্রোভাইডেড বাট আলবিল, সেবা দিয়েছি বাট বিল করা হয়নি। তাহলে সেবা দিয়েছি মানে কি? আমাদের আয় বাড়ছে, কিন্তু টাকাটা যেহেতু পাইনি তাহলে বকেয়া আছে, তাহলে এটি কি? আয় বকেয়া। তাহলে আমরা প্রথম এটিটাকে অ্যাক্রুড রেভিনিউ আকারে দেখাবো, আয় বকেয়া। এরপর যদি আমরা দ্বিতীয়টা দেখি, ইউটিলিটিস এক্সপেন্স আনপেইড। তাহলে আমরা জানি কি? আনপেইড, নট পেইড, অ্যাক্রুড, ডিউ, এগুলা সবই কি? সবই হচ্ছে বকেয়া। তাহলে বকেয়া খরচ হলে কি হয়? এই যে আমরা লিখেছি অ্যাক্রুড এক্সপেন্স, এই হিসাবটা কি? অ্যাক্রুড এক্সপেন্স। এরপর দেখি আনআর্ন রেভিনিউ, টাকা হ্যাজ বিন আর্ন। তাহলে আনআর্ন রেভিনিউ আয় হয়েছে, এটা অবশ্যই আনআর্ন রেভিনিউ এন্ট্রি। এরপর দেখি স্যালারিজ অফ টাকা 600 আনপেইড। তাহলে এই যে উপরে আনপেইড আছে, এটাও আনপেইড আছে, তার মানে এটা অ্যাক্রুড এক্সপেন্স। এরপর স্টোর সাপ্লাইজ অফ টাকা 650 হ্যাজ বিন ইউজড। মানে কি? আমাদের সাপ্লাই সম্পদ ছিল, সম্পদটা কি? যেটা ইউজড হয়ে গেছে, এটা একটা প্রিপেড এক্সপেন্স, যেটা আমরা আগে কিনে রেখেছিলাম, পরে ইউজড হয়েছে। এই ছিল আসলে এটার অঙ্কের সমাধান। খুবই সহজ অঙ্ক, আপনার বাসায় প্র্যাকটিস করবেন। তাহলে আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। তো আমরা যদি এটা দেখি যে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিং 2010-13, ম্যানেজমেন্ট 2015 সালে যে অঙ্কটা এসেছে সেটা যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, যে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি নিডেড অন June 30, দ্য এন্ড অফ দ্য কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড অফ ইচ মান্থ ফলোইং ইন্ডিপেন্ডেন্ট কেসেস অফ বিল্ডার্স। এখানে বিল্ডার্সের কিছু তথ্য দেওয়া আছে, যেটা জুন 30 তারিখের। আমরা যদি এখন অঙ্কটা সমাধান করার চেষ্টা করি, তাহলে আমরা একটু দেখি যে প্রথম এন্ট্রিটা যদি একটু পড়ে দেখি, এখানে বলছে যে বিল্লা পেইস ইটস এমপ্লয়িজ ইজ থার্সডে, মানে বিল্লা তাদের এমপ্লয়িজদের প্রতি বৃহস্পতিবারে পরিশোধ করে। 65 employees work for the last week of June. Each are to be paid 750 for 5 days work from Sunday to Thursday, and the last day of the June was Wednesday. কথা হচ্ছে যে বিল্লা তাদের এমপ্লয়ীদের পরিশোধ করে হচ্ছে বৃহস্পতিবারে, এবং 65 জন এমপ্লয়ি একটা সপ্তাহে কাজ করেছে, এবং তাদের কি হচ্ছে 750 টাকা 5 ডে উইকের জন্য দেওয়া হয়। মানে 5 দিনের একটা সপ্তাহ থাকে এবং প্রতি সপ্তাহে 750 টাকা করে দেওয়া হয়। এখন কাজ চলে হচ্ছে সানডে থেকে থার্সডে, মানে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই 5 দিন কাজ হয়। বাট জুন মাস যেদিন শেষ হয়েছে সেদিন হচ্ছে বুধবার ছিল। কি বার ছিল? বুধবার। তার মানে কি? তাদের এই টাকাটা পরিশোধ করা হয় নাই। তাহলে এখন আপনারা একটু যদি দেখেন যে সানডে থেকে থার্সডে আমরা 5 দিন কাজ করি, বাট ওয়েডনেসডেতে আসলে বুধবারে আমাদের মাস শেষ হয়ে গেছে, তাহলে আসলে কয়দিন কাজ হয়েছে?
কাজটা হয়েছে 4 দিন। যেহেতু বৃহস্পতিবার পেমেন্ট পাওয়ার কথা, কিন্তু তার আগে মাস শেষ হয়ে গেছে। তাহলে মাস শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের পেমেন্টটা দেওয়া হয়নি। তাহলে এখন আসলে আমাদের কয় দিনের পেমেন্ট বাকি আছে? তাহলে পেমেন্ট বাকি আছে 4 দিনের। তাহলে আমরা 4 দিনের পেমেন্ট বাকি আছে। তাহলে এমপ্লয়ীদের কি দেওয়া হয়? স্যালারি দেওয়া হয়। স্যালারি বকেয়া থাকলে আমরা বলেছিলাম যে কোনো খরচের বকেয়া থাকলে ওই খরচের এক্সপেন্স ডেবিট এবং ওই খরচের পেয়েবল ক্রেডিট। তাহলে আমাদের স্যালারিজ বকেয়া, তাহলে স্যালারিসের এক্সপেন্সকে আমরা ডেবিট করব এবং স্যালারিসের পেয়েবলকে আমরা ক্রেডিট করব। আপনারা কারণ লিখবেন, কারণ প্রত্যেকটা অঙ্কের কারণই একদম সহজ, এই জন্য কারণ নিয়ে আমি বেশি আলোচনা করতেছি না। আমরা কি করব? তাহলে 750 টাকা দেওয়া হয় কয় দিনের জন্য? 5 দিন। বাট আমরা তো 5 দিনের বকেয়া নেই, আমাদের আছে কত? 4 দিনের। তাহলে আমরা এটা 5 দিয়ে ভাগ দিব এবং 4 দিয়ে গুণ দিব। এবং কত জনের স্যালারি? 65 জনের স্যালারি। তাহলে আমাদের টাকা আসলো কত? 39,000, যেটা আমরা এক্সপেন্সকে ডেবিট করলাম এবং পেয়েবলকে ক্রেডিট করলাম। এরপর যদি আসি আমরা পরের এন্ট্রিতে, পরের এন্ট্রির দিকে যদি আমরা তাকাই, বলছে ডিউরিং দ্য ফিনান্সিয়াল ইয়ার the company has earned accrued interest revenue 6,500 from the amount invested, otherwise the amount will receive next year. মানে এখানে বলছে যে আমাদের ইন্টারেস্ট বকেয়া আছে 6,500, যেটা পাওয়া যাবে কবে? নেক্সট ইয়ার। তাহলে আমরা ইন্টারেস্ট পাবো, তার মানে এটা আমাদের আয় বকেয়া। এটা আমাদের কি? আয় বকেয়া। তাহলে আমরা যদি এইটাকে আপনি ভালো করে বোঝেন যে আমাদের যে খরচের বকেয়ার জাবেদা দিয়েছি এক্সপেন্স এবং পেয়েবল, তাহলে আয় বকেয়া কি হলে কি হবে? আয় বকেয়া হলে এন্ট্রিটা আসলে উল্টিয়ে যাবে। আয় বকেয়া হলে কি হবে? উল্টিয়ে যাবে। তাহলে আমাদের এখানে স্যালারিসের জায়গায় কি হবে? স্যালারিসের জায়গায় হবে ইন্টারেস্ট। এখন পেয়েবলের জায়গায় হবে কি? রিসিভেবল। তাহলে আমরা পেয়েবলের জায়গায় দিলাম রিসিভেবল, ইন্টারেস্ট রিসিভেবল কত টাকা? 6,500 টাকা। এবং এখানে আছে স্যালারিস এক্সপেন্স, তাহলে এক্সপেন্সের জায়গায় কি হবে? এক্সপেন্সের জায়গায় হবে আয়, রেভিনিউ। তাহলে সেটা আমরা লিখেছি এক্সপেন্সের জায়গায় রেভিনিউ, আর হিসাবের নাম কি? ইন্টারেস্ট। তার মানে উপরে যদি খরচ বকেয়া যে যাবে এটা আপনি ভালো করে বুঝেন, তাহলে আয় বকেয়া যাবে আপনি অতি সহজেই দিতে পারবেন। যেমন এক্সপেন্সের জায়গায় হয়েছে রেভিনিউ এবং পেয়েবলের জায়গায় হয়েছে রিসিভেবল, এবং জিনিসটা উল্টিয়ে গেছে। এরপর যদি আমরা পরবর্তী এন্ট্রিতে যাই, পরবর্তী এন্ট্রিতে বলেছে যে the beginning balance of supplies was টাকা 27,500 during the year Birla purchased supplies costing 75,700 at June 30 supplies on hand was টাকা 12,750। মানে বিল্লা সাপ্লাইসের ওপেনিং ব্যালেন্স ছিল 27,500 এবং যে সারা বছর ব্যাপী 75,700 টাকার আরো সাপ্লাইস কিনেছে। তার মানে আমার আগেও ছিল 27,500 এবং আমরা আবার বছর ভরে কিনেছি হচ্ছে কত? 75,700। তার মানে কি? এই দুইটাকে যোগ করলে টোটাল সাপ্লাইস আমার হাতে আছে। কিন্তু বছরের শেষে আমরা দেখতে পাচ্ছি যে 12,750 টাকার সাপ্লাইস হাতে আছে। তার মানে বাদবাকি আমরা কি করেছি? বাদবাকি আমরা খরচ করে ফেলেছি। তার মানে এটার সাথে এটা যোগ দিব এবং এটা বাদ দিলে আসলে আমাদের খরচের পরিমাণ বের হয়ে যাবে। তাহলে সাপ্লাইসের খরচের এন্ট্রি দিলে আমরা কি লিখবো? সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। তাহলে সেই যেভাবে বলেছিলাম যে ওপেনিং এর সাথে আমাদের সারা বছর ব্যাপী যে আমরা কিনেছি সেটাকে আমরা যোগ করব এবং বছর শেষে যেটা আছে সেটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের আসে হচ্ছে 90,450 টাকা। এরপর একদম লাস্টের এন্ট্রিটা যদি আমরা একটু পড়ে দেখি, এখানে বলেছে যে বিল্লা made an agreement with an apartment authority to perform an electrification work and receive টাকা 1,20,000 as সার্ভিস চার্জ। মানে বিল্লা একটা অ্যাপার্টমেন্টের সাথে চুক্তি করেছে এবং সে 1,20,000 টাকা সার্ভিস চার্জ পেয়েছে। বিল্লা রেকর্ডেড দ্য অ্যামাউন্ট আনআর্নড সার্ভিস রেভিনিউ অ্যান্ড এস্টিমেটেড দ্যাট ইট হ্যাজ বিন আর্ন 1/3 অফ দ্য টোটাল অ্যামাউন্ট ডিউরিং দ্য কারেন্ট ইয়ার। মানে বিল্লা যখন এই লেনদেনটা ঘটেছে সেটা সে দায় হিসাবে লিপিবদ্ধ করেছে এবং সে এটা 1/3 মানে 3/1 অংশ এটা বছর শেষে সে দেখছে আয় হয়ে গেছে। তাহলে আমরা কিসের জাবেদা দিব? আয়ের জাবেদা দিব। তাহলে আয়ের জাবেদা দিলে আমরা কি হয়? আমরা জানি যে সার্ভিস রেভিনিউকে আমাদের কি করতে হয়? ডেবিট করতে হয়, ক্রেডিট করতে হয়, কারণ আয় বাড়লে ক্রেডিট হয়। তাহলে 1,20,000 কতটুক দিব? 3/1। তাহলে 3/1 দিলে হয় কত? 40,000 টাকা। তাহলে আমরা 40,000 টাকা দিলাম। এখন কথা হচ্ছে আমাদের তো আয় বাড়ছে, কিন্তু এক পাশে আয় বাড়ছে, অপর দিকে দায় কমছে, যেহেতু সে 1,20,000 টাকাকে দায় হিসেবে লিপিবদ্ধ করত। তো দায় কমলে কি হয়? ডেবিট হয়। এই জন্য আমরা আর্নড সার্ভিস রেভিনিউকে ডেবিট করেছি। তাহলে আর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট করলাম কত? 40,000 টাকা। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন এবং পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।